মুভির শুরুতেই দেখি একটি মেয়ে যার নাম শক্তি তার দাদার সাথে বাস থেকে নেমে ওয়াশরুমে যায়। সেখান থেকে বেরিয়ে এসেই ব্যাগের কাছে গিয়ে দাঁড়াতেই অন্য আরেকজনের দিকে নজর যায়। এ হচ্ছে আমাদের হিরো ঈশ্বরন, সংক্ষেপে ইস্যু বলেই ডাকবো। দুজনেই দুজনকে দাঁড়িয়ে দেখতে থাকে। ঘড়ির কাঁটা থেমে যায়, বোঝাই যায় দুজন দুজনকে অনেক আগে থেকেই চেনে। তারপর হঠাৎ ইস্যু ঘড়ির দিকে তাকিয়ে কিছু না বলেই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সিন শিফট হয়ে চলে যায় একটি স্কুলে। ইস্যু তার আদরের ভাইজি সুন্দরীকে গিয়ে দেখে সুন্দরী গাছের পিছনে লুকিয়ে আছে স্কুলের বাইরে। তখন ইস্যু তার মোবাইলটা বার করে গেম খেলতে শুরু করলে তার ভাইজি বেরিয়ে এসে গেমস খেলতে শুরু করে দেয়। এই মোবাইলের প্রতি অ্যাডিকশানে যে কি বিপদ ঘটতে পারে তা আপনারা দেখতে পাবেন আস্তে আস্তে। এরপর ইস্যু সুন্দরীকে নিয়ে বাজারে যায়। বাজার টাজার করে ফেরার সময় সুন্দরী বাজারে রং বেরঙের মুরগির বাচ্চা দেখে কিনতে যায়, কিন্তু তার কাকা ইস্যু তাকে কিছুতেই কিনে দেয় না। বাড়িতে ফিরে বৌদিকে কাজে সাহায্য করে সুন্দরীকে হাত মুখ মুছিয়ে ড্রেস পাল্টিয়ে দেয় ইস্যু। ইস্যুর বৌদি ইস্যুকে ডেকে জিজ্ঞেস করে বিয়ে কবে করবে। ইস্যু কোনো কিছু না বলেই চলে যায়। তারপর ইস্যু ওর বন্ধু ওয়ারিভেলুর বাড়িতে যায়। ওয়ারিভেলুর ভাইজি পন্নী আর সুন্দরী আবার খুব ভালো বন্ধু। ওয়ারিভেলু একজন স্পেশাল ব্রাঞ্চের এসআই। ওর কাছে শক্তির খোঁজ করতে আসে। শক্তি মানে সেই যে মেয়েটাকে ও সেই বাস স্টপে দেখেছিল তার কথা বলছি। পন্নীকেও ইস্যু নিজের ভাইজির মতোই ভালোবাসে। পন্নীর একটা দিদিও আছে। পন্নী ওর দিদির সাথেই চারিদিকে যাওয়া আসা করে। সকালে উঠে ইস্যু ওর অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ও একজন সরকারি কর্মচারী। সব সাফাই কর্মীদের কাজ দেখাশোনা করা, সবাইকে যার যার কাজ বুঝিয়ে দেওয়া, এইসবই সুপারভাইজ করার দায়িত্ব ছিল ইস্যুর। সেদিন ওদের ওখানে একটা নতুন সাফাই কর্মী আসে। ইস্যু দেখে যে সেটা আর কেউ নয়, সেটা সেই শক্তি, তার ছোটবেলার প্রেম। তারপর ইস্যু শক্তির সাথে অনেক কথা বলার চেষ্টা করে। ওয়ারিভেলুকে সাথে করে নিয়ে যায়। ওয়ারিভেলু শক্তির সাথে ইস্যুর কথা বলানোর চেষ্টা করলে শক্তি পাত্তা দেয় না। প্রথমে ওয়ারিভেলুর ভালো মন্দ জিজ্ঞেস করে। বোঝাই যাচ্ছে শক্তির মনে অনেক দিনের অভিমান জমে আছে। এরপরে দেখি শক্তিকে ডেকে একজন বলে যে এই কাগজটা নিয়ে গিয়ে ইস্যুর কাছ থেকে সিগনেচার করিয়ে নিয়ে এসো। শক্তি তখন ইস্যুর কক্ষে যায়। সেখানে ইস্যু শক্তিকে দেখে শক্তিকে দাঁড়াতে বলে যে শক্তি, তোমার সাথে কিছু কথা আছে আমার। আচ্ছা, তুমি এইরকম কাজ করছো কেন, কি ব্যাপার? শক্তি ওর কথা শুনে রাগ করে গড়গড় করে তাকায়। তখন ইস্যু বলে যে না মানে আমি কোনো কাজকে ছোট করে বলছি না, কিন্তু তুমি তো পড়াশোনায় খুব ভালো ছিলে, তাই জিজ্ঞেস করছিলাম। শক্তি রেগে গিয়ে বলে যে আমি ওই দিন তোমার জন্য কতক্ষণ ওয়েট করেছিলাম তুমি জানো? উত্তরে ইস্যু বলে যে আরে সেদিন তো সুন্দরী মানে আমার ভাইজির ছুটি হয়ে গেছিল, তাই আমি ওকে স্কুলে আনতে চলে গেছিলাম। তারপর না মাথা থেকে বেরিয়েই গেছে তোমার ব্যাপারটা। তখন শক্তি বলে ওঠে সেদিন নয় আসতে পারোনি, কিন্তু যেদিন আমাদের ক্লাস 12-এর রেজাল্ট আউট হয়েছিল সেদিন আমি কতক্ষণ অপেক্ষা করেছিলাম তোমার জন্য তুমি জানো? সেদিন কেন আসোনি? এটা শুনে ইস্যু চুপ করে যায়, কিছু বলার থাকে না তার। তখন শক্তি রাগ করে চলে যায়। ইস্যু পিছন থেকে শক্তির কাঁধে হাত রাখলে শক্তি রেগে গিয়ে ইস্যুকে এক চড় মেরে দেয়। এদিকে দেখি সুন্দরীকে তার টিচার শাস্তি হিসেবে ক্লাসের বাইরে নীল ডাউন করিয়ে দিয়েছে এবং তার কাকা ইস্যুকে ডেকে পাঠিয়েছে। আচ্ছা, আপনারা কে ছোটবেলায় দুষ্টুমির জন্য স্যার বা ম্যাডামের কাছে বকা খেয়েছিলেন বা নীল ডাউন করেছিলেন একটু কমেন্ট বক্সে জানান, তাহলে ব্যাপারটা একদম জমে উঠবে। যদি 10 জন কমেন্ট করে বলেন তাহলে আমিও আমারটা বলবো। চলুন আবার মুভিতে ফিরে আসি। ইস্যুকে স্কুলে জানানো হয় যে সুন্দরী একজনের পেন্সিল চুরি করে আরেকজনের ব্যাগে রাখতে যাচ্ছিল, আর ঠিক সেই সময়ই ওর ম্যাডাম ধরে ফেলে ওকে। তখন সুন্দরী মুখের ওপরেই বলে না চাচু, আমি না চুরি করিনি, ম্যাডাম মিথ্যে কথা বলছে। পরের দিন দেখাই যে ইস্যু আগে পিছে কিছু না ভেবে ওর স্কুল পাল্টে দিল। এত ভালোবাসে তার ভাইজিকে, কিন্তু আমার চোখে না এগুলো ভালোবাসা নয়, বাচ্চাকে বিগড়ে দেওয়ার পদ্ধতি। এখনকার টিচাররাই স্টুডেন্টদের দেখে ভয় পায়। আমাদের সময় আমরা টিচারদের দেখে ভয় পেতাম। আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে একটু জানান। আপনারা কোন সাবজেক্টের টিচারকে সবথেকে বেশি ভয় পেতেন আমার জানতে খুবই ভালো লাগবে। এইসব শুনে পন্নী যে স্কুলে পড়ে সেইখানে অ্যাডমিশন করিয়েছে। সুন্দরীর মা খুব রেগে যায় এবং সুন্দরীকে ধরে মারতে থাকে, কিন্তু মাঝখানে ইস্যু এসে সুন্দরীকে ওর হাত থেকে কেড়ে নেয়। পরের দিন ইস্যু অফিসে গিয়ে দেখে যে শক্তি ফ্যান পরিষ্কার করছে। ইস্যু ওকে দেখে যেতে গেলে শক্তি তখন পিছন থেকে ডাকে। তারপর ইস্যু শক্তিকে বলে যে
জানো, যেদিন ক্লাস 12-এর রেজাল্ট আউট হয়েছিল সেদিন আমার দাদার মৃত্যু হয়েছিল, ঠিক এই জায়গায়, এই অফিসেই, হার্ট অ্যাটাক হয়ে। তারপর আমি সেই জায়গায় গেছিলাম তোমার খোঁজে, অনেক খুঁজেওছি তোমাকে, কিন্তু তুমি আসোনি। তারপরে আমি তোমার মামার বাড়ি গিয়েও তোমার মামার কাছেও তোমার খোঁজ করেছি, কিন্তু কোনো খবর পাইনি আমি তোমার। শক্তি শুনে বলে যে কিছু শুনতে চাই না আমি আর, এই বলে চলেই যাচ্ছিল। তখনই ইস্যু শক্তির হাতটা ধরে এবং ঠিক তারপরেই ঠিক হয়ে যায় দুজনের মান অভিমান। এরপর থেকে চলতে থাকে দুজনের দুষ্টু মিষ্টি প্রেম। ইস্যুর বৌদিও কিছুটা আঁচ করতে পারে যে দেওর প্রেমে পড়েছে। এরপরের সিনে দেখি যে সুন্দরী পন্নির বাড়িতে বসে পড়াশোনা করছে। তখন পন্নি এসে সুন্দরীকে বলে যে এই জানিস, আমি না দিদির কাছে শুনেছি যে বিকালবেলা না ওই ভৈরব মন্দির আছে, তার পিছনে হরিণ দেখতে পাওয়া যায় বিকেল 5টায়। তাই ওরা দুজনে মিলে ঠিক করে যে ওরা দুজন মিলেই কালকে হরিণ দেখতে যাবে, ইস্যু কাকাকে না জানিয়ে। এদিকে খবর আসে যে ভৈরব মন্দিরের ওইদিকে একটা 13 বছরের মেয়ের সাথে গণধর্ষণ হয়েছে। পরের দিন পন্নি আর সুন্দরী স্কুলে ঢোকার সময় পন্নি ইস্যুকে বলে যে চাচু, আমাদের না স্কুলের শেষে যোগা ক্লাস আছে, তাই তুমি না আমাদেরকে 5:30টার দিকে নিতে এসো। ওরা ঠিক করে ওরা দুজনে অটো করে ভৈরব মন্দিরের পিছনে হরিণ দেখতে যাবে। তারপর স্কুল শেষে যখন ওরা বেরোচ্ছে তখনই দেখে যে বাইরে ইস্যু চাচু কোনো কিছু কাজের জন্য সেইখানে এসেছে। ওটা দেখেই ওরা দুজনে লুকিয়ে পড়ে, কিন্তু যাই হোক কোনো রকমে একটা বাসের পিছনে লুকিয়ে লুকিয়ে গিয়ে একটা অটোতে উঠে পড়ে ভৈরব মন্দিরে যাওয়ার জন্য। কিন্তু ঠিক শেষ মুহূর্তেই সুন্দরীর কি যেন মনে হয়, তারপর হঠাৎ ও অটো থেকে নেমে চলে গিয়ে চাচুর কাছে চলে যায়। পন্নি সুন্দরীকে পিছন থেকে অনেক ডাক দেয়, কিন্তু সুন্দরী ফেরে না, ইস্যুর কাছে চলে যায়। ইস্যুর কাছে গিয়ে ইস্যুকে বলে যে চাচু, ক্লাস ক্যান্সেল হয়ে গেছে, এখন বাড়ি যাব। পরের দিন সুন্দরী পন্নির সাথে অনেক কথা বলার চেষ্টা করে, অনেকবার সরিও বলে, কিন্তু পন্নি যেন কেমন চুপচাপ হয়ে গেছে। সুন্দরী ওর গায়ে হাত দিলে পন্নি চমকে ওঠে। তারপরই হঠাৎ পন্নির গা গুলিয়ে ওঠে, বাথরুমে গিয়ে বমি করতে থাকে, সাথে সুন্দরীও যায়। তারপর ছুটির সময় সুন্দরী দেখে যে পন্নি যেখানে বসেছিল সেই জায়গাটা পুরো ভিজে হয়ে আছে, আর ওর স্কার্টটাও ভেজা। ছুটির পর সুন্দরী ওর চাচু ইস্যুকে পন্নির ব্যাপারে বলে। ইস্যু কিছুটা হয়তো আঁচ করতে পারে, ফলে ও যাতে পন্নির সাথে আলাদা করে কথা বলতে পারে সেই কারণে সুন্দরীকে স্কুলের ভেতরে গেটের ঠিক পাশে বসিয়ে রেখে পন্নিকে বাড়ি রাখতে যায় বাইকে করে। পন্নি নেমে যাওয়ার সময় ইস্যু পন্নিকে ডেকে বলে যে কি হয়েছে বাবা, আমাকে বল, তোর কি কোনো অসুবিধা হচ্ছে? পন্নি কেমন ভয়ে ভয়ে পিছিয়ে যেতে থাকে, গায়ে টাচ করলেও ও যেন চমকে চমকে ওঠে। তখন ইস্যু পন্নিকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু তাও পন্নি ভয়ে ভয়ে সরে যায়। আর এই সবই কেউ একজন গলির পিছন দিক থেকে মোবাইলে ভিডিও রেকর্ডিং করে রাখে। এরপর ইস্যু ভারিভেলুকে ফোন করে বলে দেখা করতে, পন্নির ব্যাপারে কিছু বলার জন্য। তার পরের সিনে দেখি ইস্যু বাড়িতে স্নান করছে। তখনই হঠাৎ পন্নির বাড়ি থেকে ফোন আসে যে ইস্যু, তুমি তাড়াতাড়ি চলে এসো, খুব দরকার আছে, পন্নির শরীর খুব অসুস্থ। ইস্যু পন্নিদের বাড়ি চলে গেলে সেখানে ইস্যুকেই ওরা মারধর করে তালাবন্দি করে অন্য একটা ঘরে রেখে দেয়। ওই যে বললাম না, কেউ একজন ইস্যু আর পন্নির ভিডিও করছিল, সেই ভিডিওটি দেখেই সবাই ভাবছে যে ইস্যুই বোধহয় কোনো খারাপ কাজ করেছে পন্নির সাথে। ওরা সবাই মিলে মারধর করে ইস্যুকে পুলিশের হাতে তুলে দেয়। ভারিভেলুও ইস্যুর কথা বিশ্বাস করে না। ইস্যু আর ইস্যুর বৌদি সমানে বলতে থাকে যে ইস্যু কিছু করেনি, ও নির্দোষ, কিন্তু কেউই কোনো কথা শোনে না। শক্তিও আসে পুলিশ স্টেশনে ইস্যুর সাথে দেখা করতে। সবাই এটাই বলে যে সুন্দরীকে স্কুলে বসিয়ে রেখে একা একা কেন পন্নিকে নিয়ে গেছিল ইস্যু? যদি মনে কোনো খারাপ উদ্দেশ্য ছিলই না, তাহলে তো দুজনকেই একসাথে নিয়ে যেতে পারত। নিশ্চয়ই কোনো খারাপ কাজ করবে বলেই পন্নিকে একা একা নিয়ে এসেছে ও, এটাই সবাই ভাবতে থাকে। কিন্তু শেষমেশ কেস তুলে নেয় পন্নির ফ্যামিলি, কারণ ওরা ভাবে যে বেকার বেকার বাচ্চা মেয়ের চারিদিকে দুর্নাম হয়ে যাবে, তার থেকে ভালো কেসই তুলে নি। ভারিভেলুও এসে পুলিশ স্টেশনের বাইরে ইস্যুকে খুব মারধর করে। ইস্যুর কোনো কথাই বিশ্বাস করে না ভারিভেলু, কিন্তু ইস্যু খালি একটাই কথা জিজ্ঞেস করে বারবার, পন্নি কেমন আছে রে, পন্নি কেমন আছে? এরপর ইস্যু বাড়ি ফিরে চলে আসে, কিন্তু মন থেকে খুব ভেঙে পড়ে। ও তাও সবাইকে বারবার একটা কথাই জিজ্ঞেস করে, পন্নি কেমন আছে। এইভাবে কয়েকদিন কেটে যায়। তারপর হঠাৎ একদিন বৌদির একটা কথায় ভুল বোঝাবুঝি হয়ে রাগ করে ইস্যু বেরিয়ে যায়। পিছন পিছন ওর বৌদিও ছোটে ইস্যু ইস্যু করে, আর এদিকে ওর বৌদির পিছন পিছন সুন্দরীও রাস্তায় বেরিয়ে পড়ে। তারপর দেখি যে ইস্যু একটা জায়গায় দাঁড়িয়ে আছে, সেখানে ভারিভেলু ওর কাছে এসে বাইক এসে থামায়।
এবং ইস্যুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। পন্নীর জ্ঞান ফিরে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তারপর সে সবকিছুই বলেছে যে ইস্যু তার সাথে কিছুই করেনি। এদিকে সুন্দরীও চাচু চাচু করে রাস্তায় এদিক ওদিক ঘুরতে থাকে। তখনই কোথা থেকে একটা লোক এসে সুন্দরীকে ডাকে। সেই লোকটি রঙিন মুরগির বাচ্চা বিক্রি করছিল। ওগুলো দেখে সুন্দরী লোকটার দিকে এগিয়ে যায়। তখন লোকটি আবার মোবাইলে গেম চালিয়ে দিয়ে সুন্দরীর হাতে দেয় আর বলে যে আমি না তোমার চাচুকে চিনি, তুমি আমার সাথে এসো, আমি তোমাকে নিয়ে যাব তোমার চাচুর কাছে। ওইদিকে ইস্যুকে বাড়িভেলু বলে যে পন্নীকে কেউ ফোন দেখিয়ে নিজের কাছে ডেকেছিল ভৈরব মন্দিরের পিছনে। তখন ওরা ঠিক করে যে পন্নীকে গিয়ে আগে সব জিজ্ঞেস করবে। দুজনেই বাইকে করে ছুটতে থাকে পন্নীর বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তায় ইস্যু ওর বৌদিকে দেখতে পায়। ওর বৌদি বলে সুন্দরীকে খুঁজে পাচ্ছি না ইস্যু, কোথায় যে হারিয়ে গেছে কি বলবো, বলে অজ্ঞান হয়ে যায় ওর বৌদি। সুন্দরীকে ফোন দিয়ে বাসে করে কোথায় নিয়ে চলে যায় একটা লোক, যার মুখ ভর্তি দাড়ি গোঁফ। ইস্যুরা পুলিশ স্টেশনে গিয়ে সিসিটিভি ফুটেজে সুন্দরী আর ওই কিডন্যাপারকে দেখতে পায় বাস ডিপোতে। পরের দিন একটা মেয়ের লাশ পাওয়া যায়। শনাক্তকরণের জন্য ইস্যু আর সুন্দরীর মাকে ডেকে পাঠানো হয়। তারা দেখে বলে যে না, এটা সুন্দরী নয়। যে বাসে করে ওরা চেপেছিল সেই বাসের কন্ডাক্টরের সাথে দেখা করে তাকে জিজ্ঞেস করে বলে যে সুন্দরীরা কোন বাস স্টপে নেমেছিল। তখন সে বলে যে ওরা কোনো বাস স্টপেই নামেনি, তালাব বলে একটা জায়গায় বাস দাঁড় করিয়ে নেমেছিল। ইস্যুরা সেখানে খোঁজ চালাতে শুরু করে দেয়। সেখানে গিয়ে চারিদিকে অনেক খোঁজাখুঁজি করে পুলিশ নিয়ে, কিন্তু কোনো খোঁজই পায় না সুন্দরীর। এদিকে পুলিশরা মনে করে যে যে লাশটা পাওয়া গেছিল সেটা অন্য কারণ নয়, সেটা সুন্দরীরই লাশ। বেকার বেকার ইস্যু খোঁজাখুঁজি করছে, হয়তো ইস্যুর জায়গায় অন্য কেউ থাকলে সেও তাই করত। এই কথাগুলো বাড়িভেলু ইস্যুকে বললে ইস্যু রেগে যায়, বলে ওই বডিটা আমার সুন্দরীর নয়, আমি আমার সুন্দরীকে তো চিনি। যে মেয়ের বডি পাওয়া গেছিল তার পাশে যে বটলটা পাওয়া যায় সেটাও সুন্দরীর বটলের মতো হলুদ রঙের। এইসব দেখে শেষমেশ ইস্যুও মনে করে যে তাহলে ওই মেয়েটি সুন্দরীই ছিল। তারপরের দিন যে ডক্টরটা পোস্টমর্টম করেছিল ওই বডিটার, সে ইস্যুকে ডেকে বলে যে তোমার ভাইজির বয়স তো 8 বছর, আর আমি যে মেয়েটির পোস্টমর্টম করেছি তার বয়স 11 বছর, তার মানে ওই লাশটা তোমার ভাইজির নয়। এই কথাটি শুনে ইস্যু যেন প্রাণ ফিরে পায়। এরপরে পুলিশদের সব বড় অফিসাররা এবং আরও কয়েকজন পুলিশকে সাথে করে ইস্যু সহ সবাই মিটিংয়ে বসে। সেখানে ওরা একটা সিসিটিভি ফুটেজে দেখতে পায় যে যে মেয়েটির লাশ পাওয়া গেছিল সে সুন্দরীর জলের বোতলটা নিয়ে একটা পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল কেনে, আর তার আরেক হাতে একটা সাদা রঙের ব্যাগ থাকে যেটা মেয়েটা খুব ভয়ে ভয়ে চেপে ধরে থাকে। পেট্রোল কেনার পরের দিনই বাচ্চাটির বডি পাওয়া গেছিল। ফলে পুলিশরা এবং ইস্যু এরা সবাই বুঝতে পারে যে সুন্দরীকে পেয়ে ওই মেয়েটিকে মেরে ফেলেছে। তার মানে আর একটি মেয়ে যতদিন না ওই লোকটি পাচ্ছে ততদিন সুন্দরীকে সে মারবে না। তাই হাতে খুব কম সময় আছে, তার মধ্যে সুন্দরীকে খুঁজে বার করতে হবে। কিন্তু ওই কিডন্যাপারকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে পুলিশ ওকে খুঁজছে। ফলে সুন্দরী কি কি খেতে ভালোবাসে বা কি কি করতে ভালোবাসে সব কিছু নোট ডাউন করে নেয় পুলিশ, এবং সব জায়গায় সার্চ টিম পাঠিয়ে দেয়। বিভিন্ন দোকানে সেই সব জিনিস ওখানে গত 3 দিনে কারা কারা কিনেছে সেটা জানতে যায় পুলিশের টিম। সুন্দরীর 3 দিন হয়ে গেছে কিডন্যাপিং হওয়া। তারপর খোঁজ করতে করতে পুলিশ একটা মিঠাইওয়ালার খোঁজ পায়, যার কাছে ওই কিডন্যাপারটা সুন্দরীকে সাথে নিয়েই মিঠাই কিনতে এসেছিল একদিন আগে। পুলিশ টিম নিয়ে সেই নদীর ধারেই অপেক্ষা করতে থাকে কিডন্যাপারটির জন্য। মিঠাইওয়ালা পুলের ওপরেই অপেক্ষা করে, কিন্তু সেই রাতে কিডন্যাপারটা আর আসে না তার কাছে মিঠাই কিনতে। এদিকে দেখায় কিডন্যাপারটা একটা ঘরের মধ্যে সুন্দরীকে আটকে রেখেছে। সুন্দরী ও চাচুর কাছে যাওয়ার জন্য লোকটির কাছে কাঁদতে থাকে, কাকুতি মিনতি করতে থাকে, কিন্তু লোকটি সুন্দরীকে একটা সাদা রঙের ঝোলা দেখিয়ে বলে, এই দেখছিস তো এটা এর মধ্যে কি আছে জানিস তো? তখন সুন্দরী ভয়ে ভয়ে বলে, হ্যাঁ জানি, ওর মধ্যে সাপ আছে 2টো। তাহলে জানিস তো আমি রেগে গেলেই ওর মুখটাকে খুলে দেবো, আর ওরা রেগে গেলে বেরিয়ে পড়লেই তোকে কিন্তু কামড়ে দেবে। সাপের ভয়ে ভীত হয়ে সুন্দরী চুপচাপ বসে থাকে। তখন হঠাৎ বলে যে আমি স্নান করতে চাই। এটা শুনে লোকটি বলে, আরে চিন্তা কিসের, আমি আছি তো, আমি করিয়ে দেবো স্নান। তুমি তো নিজে নিজে সাবান মাখতে পারবে না, আমি তোমাকে ভালো করে মাখিয়ে দেবো, চলো আমার সাথে, বলে জোর করে সুন্দরীকে বাথরুমে নিয়ে চলে যায়। আর সুন্দরীর চিৎকার শোনা যায়। পরের দিন রাতে আবার পুলিশরা ঝোপের আড়ালে লুকিয়ে থাকে, আর ওই নদীর উপরে ব্রিজে সেই মিঠাইওয়ালাটা অপেক্ষা করতে থাকে কিডন্যাপারটার জন্য।
কিন্তু ওই দিন কিডন্যাপারটা ওর কাছে না এসে অন্য আরেকজন বয়স্ক মিঠাইওয়ালার কাছে আসে। এই মিঠাইওয়ালাও পুলিশের কাছে এই লোকটির একটা স্কেচ দেখেছিল, ওই কারণে চিনতে পারে। তারপর এদিক ওদিক কথা ঘুরিয়ে পুলিশের গাড়ি দেখতে পেলে কিডন্যাপারকে চেপে ধরে পুলিশ পুলিশ করে চিৎকার করতে থাকে। কিন্তু কিডন্যাপারটা বেশ হাট্টাঘট্টা হওয়ায় বয়স্ক লোকটিকে ধাক্কা মেরে পালিয়ে যেতে সক্ষম হয়। এতে কিডন্যাপারটা খানিকটা ভয়ও পেয়ে যায়। তারপরে দেখি যে ওই কিডন্যাপারটি সুন্দরীর কাছে গিয়ে সুন্দরীর গলা টিপে ওর শ্বাসরুদ্ধ করার চেষ্টা করছে। পরের দিন সকালে দেখি কিডন্যাপারটা নিজের চুল দাড়ি সব কেটে ফেলেছে, যাতে ওকে কেউ না চিনতে পারে। সে সুন্দরীর হাতে সেই সাদা ঝোলাটা দিয়ে আরেক হাতে টাকা দিয়ে পেট্রোল কিনতে পাঠিয়ে দেয়। তখন সুন্দরী যেই না যাবে অমনি একটা গাড়ি চলে আসে, ফলে সেখানে অনেক লোক জড়ো হয়ে যায়। তখন আবার কিডন্যাপারটা এসে ওরে আমার বাচ্চা বলে নিয়ে চলে যায় ওখান থেকে সুন্দরীকে। এরপরে ওরা একটা অটো ধরে। অটোতে যেতে যেতে লোকটি হঠাৎ দেখে যে এক জায়গায় পুলিশ নাকাবন্দি করে সবাইকে কি ছবি দেখাচ্ছে আর জিজ্ঞাসা করছে। কিডন্যাপারটা চেকিং করা দেখে ভয় পেয়ে যায়। তখন পাশে থাকা এক মহিলাকে বলে, শুনুন না, আমার না ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমাকে এক্ষুনি চলে যেতে হবে। এই যে আমার পাশে বাচ্চা মেয়েটা কি দেখছেন, এটি আমারই মেয়ে, ওর মা ওই চেকপোস্টের ওই পারেই দাঁড়িয়ে আছে। আপনি প্লিজ একটু দয়া করে বাচ্চাটাকে নামিয়ে দেবেন ওর মায়ের কাছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। তারপর মহিলাটি রাজি হওয়ায় লোকটি নেমে চলে যায়। নেমে চলে গিয়ে বেশ কয়েকটা গাড়ির পিছনে গিয়ে অন্য এক অটোতে উঠে পড়ে। মহিলাটি দেখে যে বাচ্চা মেয়েটি খুবই অসুস্থ হয়ে বসে আছে। তাকে জিজ্ঞেস করলে সে কিছুই বলতে পারে না। তখন সে নেমে গিয়ে ওখানকার পুলিশদের ইনফর্ম করে। তারা এসে সুন্দরীকে কোলে তুলে নিয়ে দৌড়ায়। আর ঠিক সেই সময়ই ইস্যু ওখানে ছিল। ও সুন্দরীকে দেখেই ছুটে যায় এবং সুন্দরীকে কোলে তুলে নেয়। এ সমস্ত ঘটনায় ওই কিডন্যাপারটা ওই অটোতে বসে দেখতে দেখতে ওখান থেকে চলে যায়। সুন্দরীকে হসপিটালে ভর্তি করা হয় শোচনীয় অবস্থায়। সুন্দরীর মানসিক ও শারীরিক কোনো অবস্থাই এখন ভালো নেই। ওর অবস্থা এতটাই খারাপ যে ও নিজের কাকাকে দেখেও ভয় পাচ্ছে। ওর কাকাকে ধরেই মারতে থাকে। পুলিশরা বলে যে 24 ঘন্টার মধ্যে আমরা কালপ্রিটটাকে খুঁজে বার করব। ইস্যু ঠিক করে যে ওই লোকটাকে ও নিজে হাতেই মারবে এবং বাড়িভেলুকে বলে যে তোমরা যখন ওই লোকটার খোঁজ পাবে কথা দাও, তুমি আমার হাতে ওকে তুলে দেবে। কিন্তু বাড়িভেলু কোনো প্রতিশ্রুতি দেয় না, কারণ ও জানে যে এইসব খুন খারাপি করে কোনো লাভ হবে না। ভেতরে গিয়ে দেখে যে পন্নীরা দেখা করতে এসেছে সুন্দরীকে দেখা করে পন্নীরা যখন বাড়ি ফিরছিল তখন একটি লোককে দেখে চিনতে পারে যে পন্নীর সাথে দুষ্কর্ম করেছিল। পুলিশরা সেই লোকটিকে ধরেও নেয়। এই খবরটা ইস্যুর কানে পৌঁছে যায়। ইস্যু লোকটাকে মারার জন্য প্রস্তুতি নিতে থাকে। বাড়িভেলু ব্যাপারটা শক্তিকে জানায়। শক্তিকে বলে যে তুমি ইস্যুকে গিয়ে বলো এইসব করে কারোর প্রাণ নিলে কোনো সমাধান হবে না, বরং ওই এইসবে জড়িয়ে যাবে। তখন সুন্দরী আর ওর বৌদিকে কে দেখবে? শক্তি ইস্যুদের বাড়ি চলে যায়। ওখানে অনেক অনুরোধ করে, ইস্যুকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইস্যু কিছুই শোনে না, ওকে ওখান থেকে চলে যেতে বলে। পরের দিন কোর্টে ওই লোকটিকে পেশ করা হয়। পন্নীরাও কোর্টে উপস্থিত হয়। কোর্টরুমের বাইরে থেকে ইস্যু উঁকি মেরে দেখতে থাকে লোকটিকে। ওখানেও শক্তি ইস্যুকে বোঝাতে থাকে আর এদিকে কেস চলতে থাকে। পন্নীর সাথে কি হয়েছিল পন্নী বলতে থাকে এবং লোকটিকে শনাক্তও করে। কিন্তু সুন্দরী এই লোকটিকে চিনতে পারে না, কারণ এটা সুন্দরীর কিডন্যাপার ছিল না। তার মানে পন্নীর সাথে যে দুষ্কর্ম করেছিল সে আর সুন্দরীর কিডন্যাপার দুজন আলাদা মানুষ। তারপরই সবাই মিলে ইস্যুর খোঁজ করতে থাকে। এদিকে ইস্যু চোখ মুখ ঢেকে সেই বাসে উঠে বসে আছে যেই বাসে পন্নীর কালপ্রিটকে নিয়ে যাওয়া হবে। কালপ্রিটের সাথে যে পুলিশটা ছিল তাকে ফোন করে বাড়িভেলু। যেই ইস্যু উঠে গিয়ে মারতে যাবে অমনি পিছন থেকে সুরেশ এসে ইস্যুকে চেপে ধরে। তারপর ওকে নামিয়ে নিয়ে গিয়ে বলে যে আরে এই লোকটা সেই লোকটা নয় যে সুন্দরীকে ধরে নিয়ে গেছিল। সুন্দরী এর ফটো দেখে কনফার্ম করে জানিয়েছে যে সে নয়, এই লোকটা পন্নীর সাথে খারাপ কাজ করেছিল। এই কথাটা শোনার সাথে সাথে ইস্যু আবার ছুটে গিয়ে ওই ছুরিটা বার করে নিয়ে ওই লোকটিকে কুপিয়ে খুন করে দেয়। কারণ হয়তো সুন্দরীর সাথে এই লোকটি কিছু করেনি, কিন্তু এই লোকটি পন্নীর সাথে তো করেছে। আর পন্নীকেও ইস্যু নিজের ভাইজির মতোই ভালোবাসত, তাই নিজেকে আটকে রাখতে পারিনি শোনার পর। তারপর বাড়িভেলু, বৌদি, শক্তি সবাই মিলে ইস্যুকে এক জায়গায় দেখা করে ইস্যুকে বোঝাতে থাকে। বাড়িভেলু ইস্যুকে বলে যে আজকের রাতটা তুই হসপিটাল ছেড়ে কোথাও যাস না, আর কারোর সামনে কোনো মুখ খুলবি না কিন্তু, এই বলে দিলাম, কারণ এরপর যদি আর কিছু করিস আমি আর কিন্তু তোকে বাঁচাতে পারবো না। এই বলে বাড়িভেলু চলে যায়। তারপর শক্তি ওকে বোঝাতে থাকে, কিন্তু বোঝাতে বোঝাতে হঠাৎ ওর শরীরটা খারাপ করতে শুরু করে দেয়। তখন বৌদি ছুটে জল আনতে চলে যায়। তারপর শক্তি বলতে শুরু করে যে
জানো, যেদিন 12 ক্লাসের রেজাল্ট আউট হয়েছিল, তোমার জন্য আমি অপেক্ষা করছিলাম অনেকক্ষণ ধরে। তখন সেখানে আমার মামা চলে আসে। আমি আমার মামাকে দেখে লুকিয়ে পড়েছিলাম, কিন্তু মামা আমাকে দেখে নিয়েছিল। আমি একটা ছেলের জন্য অপেক্ষা করছি জানতে পেরে ওই শয়তানটা আমাকে ঝোপঝাড়ির পিছনে নিয়ে গিয়ে জোর করে আমার সাথে অনেক খারাপ কাজ করেছিল, এবং যা করে তা আমি আজ পর্যন্ত ভুলতে পারিনি। তখন এইসব শুনে ইস্যুর চোখে জল চলে আসে। এগিয়ে এসে বলে যে, তোমার মামা এখন কোথায় থাকে বলো, আমি ওকে মেরে আসব। উত্তরে শক্তি বলে যে, এটা শোনার পরও তুমি আমাকে এটা একবারও জিজ্ঞেস করলে না যে আমি কি করে এতদিন এগুলোকে ভুলে আমি এগিয়ে গেছি। তোমার মাথায় খালি ওকে মারার চিন্তাটাই আগে এলো। তাহলে শোনো, ওই মামার মারা যাওয়া আজ 6 বছর হয়ে গেছে, তাই মেরেই সব কিছু সমাধান পাওয়া যায় না। তুমি যদি এইভাবে খুন করতেই থাকো, তাহলে সুন্দরীর সাথে আমাদের সাথে তুমি কি করে সারা জীবন কাটাবে? পরের সিনে দেখি যে ইস্যু সুন্দরীর পাশে বসে আছে। হঠাৎই সুন্দরী চাচু চাচু বলে ডাক দেয় আর বলে যে, চাচু আমাকে এখান থেকে নিয়ে চলো, চাচু আমার পাশে তুমি শুয়ে থাকো। এরপর 1 বছর পরের ঘটনা দেখি যে সুন্দরী স্কুল পিকনিকে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর ওর চাচু ওকে দিতে যাবে। তারপর দেখি পুলিশ একটি মোটামুটি 45 থেকে 50 বছরের বয়সী একটি লোকের লাশ পেয়েছে, যেখানে সেই 11 বছরের মেয়েটার বডি পাওয়া গেছিল। বুঝতেই পাচ্ছেন আপনারা এই লোকটা কোন লোক? বুঝলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। আর এইখানেই আমাদের মুভিটি শেষ হয়।